হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো এবং তোমাদের আজকে ঢাবির সায়েন্সের ইউনিটের পরীক্ষাটা হয়ে গিয়েছে এবং তোমাদের অনেকেরই এক্সাম ভালো হয়েছে এবং একই সাথে অনেকের এক্সাম খারাপও হয়েছে এবং এই ভিডিওটা তাদের জন্যই হবে যাদের এক্সামটা খারাপ হয়েছে। তো ভাইয়া, তুমি হয়তো ভাবতেছো যে মেডিকেলে হয়নি, ঢাবিতে হয়নি, এখন আমার আসলে করণীয় কি? অনেকে হয়তো সেকেন্ড টাইমের কথা ভাবতেছো, অনেকে আবার ভাবতেছো যে আহ, পরবর্তী ভার্সিটিগুলোতে এক্সাম দিবা কি দিবা না, বিভিন্ন ধরনের কনফিউশন আছে। তো আজকের ভিডিওটার টাইটেল দেখেই তোমরা বুঝে যাবা যে আসলে আমরা কি টপিকে ভিডিওটা করব। ভিডিওটার টপিক হচ্ছে মেডিকেল এবং ঢাবিতে ব্যর্থতার পরে তোমার আসলে কি করণীয়। তুমি কি পরবর্তী ভার্সিটিগুলোতে এক্সাম দিবা, নাকি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, প্রিভিয়াস ইয়ার গুলাতে কি হয়েছে, বা তোমাদের সিনিয়র যারা বড় ভাইয়া আপু যারা মেডিকেল বা ঢাবিতে মিস করছে এবং পরবর্তীতে কি ভালো কোনো ভার্সিটিতে চান্স পাইছে কিনা, এই টপিক গুলো নিয়ে আসলে ভিডিওটা হবে, ঠিক আছে? তো একবার সামারাইজ করে আমি বলে দিই যে আজকে কি কি টপিক নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? প্রথম টপিক হচ্ছে কোন কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া উচিত। পরীক্ষা দেওয়া উচিত বলতে আমি বলবো যে তুমি যেহেতু প্রিপারেশন নিছো, তোমার পরবর্তী যত ভার্সিটি আছে, ধরো তোমার আর ইউ, জিএসটি, এগ্রি, সব ভার্সিটিতে কিন্তু তোমার পরীক্ষা দেওয়া উচিত, ঠিক আছে? কারণ কোথায় কার হয়ে যাবে এটা কিন্তু কেউ বলতে পারে না, ঠিক আছে? অনেকে দেখবা যে কোনো কোনো ভার্সিটিতে, মানে সব ভার্সিটিতে প্লেস করতে পারতেছে না, সিরিয়ালে আসতেছে না, কিন্তু দেখা যাচ্ছে আর ইউতে যায় দেখা যাচ্ছে টপ 200-তে ঢুকে গেছে, বা এগ্রিতে যে টপ 300-তে ঢুকে গেছে, ঠিক আছে? বা জিএসটি তে ভালো একটা র্যাঙ্ক করছে, ধরো সাস্ট পেয়ে গেল, ঠিক আছে? যদিও এবার জিএসটি মানে আগের বারের মতো থাকতেছে না, অনেক ইউনিভার্সিটি বের হয়ে যাচ্ছে, বাট আমরা সে ফর এক্সাম্পল আগের বারের সাথে তুলনা করে বলতেছি, ঠিক আছে? তো আমি বলবো যে অল, সব ভার্সিটিতে তুমি পরীক্ষা দিবা, ঠিক আছে? এবং এখনই কিন্তু তোমার সেকেন্ড টাইম ভাবার দরকার নাই। এই ভার্সিটিগুলার পরীক্ষা দেওয়ার পরে যদি তোমার মনে হয় যে তুমি সেকেন্ড টাইম দিবা, দেন গো ফর সেকেন্ড টাইম, ঠিক আছে? এখনই সেকেন্ড টাইমের কথা ভাবার দরকার নাই। কারণ ধরো তুমি আর ইউতে চান্স পেলে বা জিএসটি তে বা এগ্রিতে ভালো একটা প্লেস করলা, তখন কিন্তু তোমার একটা ভালো একটা ব্যাকআপ থাকবে। ওই ব্যাকআপ নিয়ে যখন তুমি এক্সাম দিবা তখন কিন্তু তোমার প্যানিক অ্যাটাক হওয়ার পসিবিলিটি কম থাকবে সেকেন্ড টাইমের ক্ষেত্রে। আর তোমার যদি কোনো ব্যাকআপ না থাকে, তুমি তখন জানবা যে সেকেন্ড টাইম মেডিকেলে না হলে তুমি শেষ। তোমার মানে ইয়ারও লস, মেডিকেলেও চান্স হলো। কিন্তু একটা ব্যাকআপ নিয়ে যদি তুমি আগাও সেক্ষেত্রে কিন্তু এটা ফার বেটার অপশন, ঠিক আছে? এইবার হচ্ছে এখন কেমন ভাবে তুমি প্রস্তুতিগুলা নিবা, যে কিভাবে প্রস্তুতি নিবা ভাইয়া? প্রথম কথা হচ্ছে যেই মিস্টেক গুলা তুমি প্রিভিয়াস এক্সাম গুলাতে করতেছো, মিস্টেক আইডেন্টিফাই, মিস্টেক আইডেন্টিফাই, মিস্টেক আইডেন্টিফাই করবা প্রথমে, যে তোমার কি কি ভুলগুলা হচ্ছে। তুমি কি ইজি জিনিস ভুল করতেছো, তুমি কি প্যানিক অ্যাটাক করতেছো, তুমি কি একই জিনিস বারবার ভুল করতেছো? যদি একই জিনিস বারবার ভুল হয় ভাইয়া, সেক্ষেত্রে তুমি কি করবা? মানে ওই জিনিসগুলা বারবার প্র্যাকটিস করবা। তোমার হয়তো মনে হচ্ছে যে তুমি একটা ভুল করলা, ওইটার জাস্ট অ্যান্সার দেখছো একবার, দেখে তোমার দুইটা জিনিসের মধ্যে কনফিউশন লাগে। তুমি কোন অপশন, যেই ভুল অপশনটা সিলেক্ট করছিলা, আর একটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা কারেক্ট অপশন, ঠিক আছে? সে ফর এক্সাম্পল, ধরো আমরা যদি বলি যে ত্রিস্তরী প্রাণী কোনটা, চারটা অপশন থাকলো, একটা দিল হচ্ছে তোমার পরিফেরা, আরেকটা মনেরা, আরেকটা দিল প্রোটিস্টা, আরেকটা দিল ধরো প্লাটিহেলমিনথিস। আমরা জানি যে প্লাটিহেলমিনথিস হচ্ছে ত্রিস্তরী প্রাণী। এখন তুমি ধরো অ্যান্সার করছিলা মনেরা, ঠিক আছে? এখন এইখানে তোমার মনেরা কিন্তু একটা ব্রেনে ঢুকে গেল। আবার ধরো কারেক্ট অ্যান্সার হচ্ছে প্লাটিহেলমিনথিস, তখন নেক্সট যখন তুমি এই সেম কোশ্চেন ফেস করবা, তখন তোমার মধ্যে কনফিউশন লাগবে আসলে মনেরা কারেক্ট ছিল নাকি প্লাটিহেলমিনথিস কারেক্ট ছিল, ঠিক আছে? তো এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করা লাগবে, যে কোনগুলা ভুল হচ্ছে, এক্সাক্ট রাইট অ্যান্সারটা তুমি দরকার হলে 2-3 বার করে খাতায় লিখবা। তখন কিন্তু তোমার মাথার মধ্যে ঢুকে যাবে যে আসলে এইটা রাইট অ্যান্সার, ঠিক আছে? তখন কিন্তু এক্সাম হলে তোমার ওই মনেরাটা আসবে না, প্লাটিহেলমিনথিসই মাথায় আসবে, ঠিক আছে? বাকি পরীক্ষাগুলোতে তোমার প্ল্যানটা কেমন হবে, এটা 2 আর 3 নাম্বার অনেকটা একটু রিলেটেড। তুমি যখন এই নেক্সট এক্সামগুলোর প্রস্তুতি নিবা, তখনই কিন্তু তোমার বাকি পরীক্ষাগুলোর স্ট্র্যাটেজি একদম করে ফেলতে হবে, ঠিক আছে? ধরো রাবিতে, রাবিতে তোমার স্ট্র্যাটেজি যেমন হবে, কৃষিতে গিয়ে কিন্তু স্ট্র্যাটেজি সেম হবে না। কারণ তোমরা জানো যে রাবিতে কিন্তু বায়োলজি অথবা ম্যাথ মানে অপশনাল হিসাবে দেখানো যায়, যে তুমি যদি চাইলে বায়োলজি, সরি ম্যাথ স্কিপ করতে পারো বা বায়োলজি স্কিপ করতে পারো, কিন্তু কৃষিতে কিন্তু এই সুযোগটা নেই। তো কোন পরীক্ষার
প্রশ্নপত্র কেমন, কেমন টাইম পাওয়া যায়, কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, এই অনুযায়ী কিন্তু তোমার প্রত্যেকটা পরীক্ষার আগে ওই পরীক্ষা অনুযায়ী প্ল্যান সাজাইতে হবে। যেমন তোমাদের নেক্সট এক্সাম হচ্ছে সিইউ তে, 1 মার্চ হচ্ছে সিইউ এর এক্সাম। তো সিইউ এর কোশ্চেন প্যাটার্ন কেমন? তো তোমরা যারা সায়েন্স ইউনিটের এক্সাম দিবে অনেকেই জানো তোমরা, ওখানে বাংলা ইংলিশ আছে। এটা আবার অনেক ভার্সিটিতে নাই, বাংলা ইংলিশ লাগে লাগে না। যেমন হচ্ছে তোমার এগ্রিতে, এগ্রিতে কিন্তু বাংলা ইংলিশ লাগে না। ঠিক আছে? তো কোন ভার্সিটির কোশ্চেন কেমন এই অনুযায়ী ওই এক্সামের প্ল্যানটা তোমার সাজাইতে হবে। এরপরে হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করবে। এই যে সেম ভাইয়া, ধরো এগ্রির জন্য তুমি কিন্তু ম্যাথ স্কিপ করতে পারবা না। কিন্তু আর ইউর জন্য তুমি ম্যাথ স্কিপ করতে পারবা, জিএসটির জন্য তুমি ম্যাথ স্কিপ করতে পারবা, আবার সিইউ এর তো কিন্তু তুমি ম্যাথ স্কিপ করতে পারবা। ঠিক আছে? তো কোশ্চেন প্যাটার্ন, টাইম, তারপরে হচ্ছে কোশ্চেনের কোয়ালিটি কেমন, এই অনুযায়ী তুমি তোমার ওই ইউনিভার্সিটির জন্য নিজেকে প্রিপেয়ার করবা। এবং এই প্রত্যেক টপিকে আমরা আস্তে আস্তে ডিটেলস ভিডিও দিব, যেটা মানে ধরো সিইউ এর আগে আমরা একটা প্ল্যান দিয়ে দিব যে আচ্ছা এই ইউনিভার্সিটির জন্য তুমি এই জিনিসগুলা পড়বা, আর হচ্ছে এইভাবে প্রিপারেশন নিবা। আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে কোশ্চেন ব্যাংক। ঠিক আছে? যে কোনো ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সবচেয়ে মূল মানে যে জিনিসটা তোমার না করলেই নয়, ঠিক আছে, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। ঠিক আছে? কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস না করে ওই পরীক্ষা দিচ্ছ মানে তুমি শিওর থাকো যে তুমি চান্স পাচ্ছ না, কারণ তুমি জানোই না কিভাবে কোশ্চেন হয় ওই ভার্সিটিতে। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের যেই কনফিউশন এখনো মনের মধ্যে গেঁথে আছে সেটা হচ্ছে এই পরিস্থিতি থেকে চান্স পাওয়া সম্ভব কিনা। ভাই তোমারে আমি মোটামুটি 1,000-এরও বেশি এক্সাম্পল দেখাইতে পারবো যারা তোমার থেকে বাজে পরিস্থিতি নিয়েও চান্স পাইছে। ধরো গতবার আমাদের একটা এক্সাম ব্যাচ আসছিল, যদিও এটা এক্সাম ব্যাচ নামে ছিল, বাট এটাতে আমরা শুধু এক্সাম নিয়ে ছাড়ে দিতাম এমন না, আমরা কিন্তু ওদের পুরা প্ল্যানটা দিতাম, পুরা গাইডলাইন দিতাম, স্টাডি প্ল্যান কেমন হওয়া উচিত, কিভাবে কনফিডেন্স বিল্ড আপ করা যায়, কিভাবে এই পরিস্থিতি থেকেও। আমি একটু ছোট্ট করে আমাদের একটা স্টুডেন্টের পরিস্থিতি বলি। ও হচ্ছে সেকেন্ড টাইমার ছিল, ফার্স্ট টাইমে কোথাও চান্স পায় না, সেকেন্ড টাইমে এগ্রি এক্সামের আগে পর্যন্ত কোথাও চান্স পায় না। এবং আমি একটা ছোট ইনফরমেশন দেই, ওর জিএসটির মার্কস ছিল হচ্ছে 37। সেইখান থেকেও ও এগ্রিতে হয়েছে 760তম মেবি। ও এখন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে। ঠিক আছে? বা প্রিভিয়াস ইয়ার আমাদের ব্যাচ থেকে যারা চান্স পাইছে, তোমরা যদি তাদের সাথে কন্ট্যাক্ট করো, তোমরা জানতে পারবা যে আমরা কিভাবে ওদের আসলে পুরা ওই এগ্রিকালচার এক্সামের আগের টাইমটা ওদের কিভাবে স্টাডি প্ল্যান দিছি, কিভাবে গাইডলাইন করছি, কিভাবে কনফিডেন্স বিল্ড আপ করতে হয় সেগুলো নিয়ে কথা বলছি। সো এইগুলা যদি তুমি মেনটেন করো, অবশ্যই তোমার পরিস্থিতি থেকে চান্স পাওয়া কেন ভাই, টপ করা সম্ভব। আমাদের একটা স্টুডেন্ট 290তম হয়েছে এগ্রিতে। ও কিন্তু ফার্স্ট টাইম সেকেন্ড টাইম কোথাও কখনো চান্স পায় নাই, একটা সিঙ্গেল ভার্সিটিতে চান্স পায় নাই, একবারে এগ্রিতে চান্স পাইছে এবং 290তম। তাহলে তোমার পরিস্থিতি নিশ্চয়ই ওর থেকেও খারাপ না। তুমি তো ভাইয়া ফার্স্ট টাইমার। জানি অনেকে সেকেন্ড টাইমার আছো, সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে তো ঢাবিতে তো তোমরা দিতে পারো না। সেকেন্ড টাইমার যারা আছো তারা মেডিকেলে মিস করছো। মেডিকেলে মিস করে এখনো কিন্তু সেকেন্ড টাইম অনেক ভার্সিটিতে সুযোগ আছে, যেমন সিইউতে আছে, তোমার হচ্ছে জিএসটি তে আছে, এগ্রিতে আছে। সো এখনো কিন্তু লটস অফ অপশন তোমাদের জন্য ফাঁকা আছে। আমি একটু যদি সামারাইজ করি যে তোমাদের আহ, চিটাগাং ইউনিভার্সিটির এক্সাম কিন্তু ইউনিটের এক্সাম 1 মার্চ, তার মানে এটা কিন্তু বেশি দিন নয়। ঠিক আছে? আর 15 দিন আছে। তুমি হয়তো ঢাবির পরীক্ষার পরে মন খারাপ করে একটা বা দুইটা দিন নষ্ট করতে পারো, কিন্তু এর বেশি করা যাবে না, কারণ তোমাদের 1 তারিখে এক্সাম। সো বি প্রিপেয়ার্ড ফর ইউর নেক্সট ফাইট। আচ্ছা, এরপরে আমি যদি একটু আসন বিন্যাস এবং মানে আসন সংখ্যাটা দেখো ভাই, 1123টা সিট আছে তোমার এই ইউনিটের জন্য সিইউ, 1123টা। আরেকটা ভাই, অনেকে ভাবতেছে যে চিটাগং এক্সাম দিবান, একটা ছোট্ট কথা বলে রাখি, চিটাগং কিন্তু ওয়েটিং থেকে বেশ অনেক দূর পর্যন্ত টানে। এবং অনেকেই চিটাগং এক্সামটা দিতে চায় না, সেটা হোক লোকেশনের কারণে বা কোনো একটা কারণে। আমি আমার ফ্রেন্ড সার্কেলে দেখছি যে অনেকেই চিটাগাং এক্সাম দিতে চায় না, বিশেষ করে যাদের বাসা উত্তরবঙ্গের দিকে। ইভেন যাদের বাসা খুলনা, যশোর বা হচ্ছে ঢাকার এই দিকে, তাদের মধ্যে অনেকেই চিটাগাং এক্সাম দিতে চায় না। একদমই দেয় না তা না, তবে অনেকেই দিতে চায় না। সো কম্পিটিশনটা একটু ইজি হয়ে যায়। সো চিটাগাং এ আমরা দেখতেছি যে 1123টা আসন, এবং এখানে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে। ভালো সাবজেক্ট আমি এই জন্য বলতেছি যে এই সাবজেক্ট গুলা পড়ে তুমি জব সেক্টর যে সুবিধা পাবে, যেমন হচ্ছে তোমার ফার্মেসি, সিএসসি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলা তোমরা
অনেকেই এক্সপেক্ট করছিলা যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আছে যে বুয়েট বা কুয়েটে পড়বা, এবং এই ডিপার্টমেন্ট গুলোর মধ্যে অনেকগুলাই আবার বেশ ভালো করতেছে, ঠিক আছে। তারপরে ফিশারিজ, এই যে টেকনিক্যাল সাবজেক্ট গুলা, তারপরে এই যে তোমার বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, এগুলা কিন্তু বেশ ডিমান্ডেবল সাবজেক্ট। তারপরে তোমার এই যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এগুলা কিন্তু বেশ ডিমান্ডেবল সাবজেক্ট, এবং তোমরা অনেকেই মানে এক্সপেকটেশন রাখো যে তোমরা ভবিষ্যতে এই সাবজেক্ট গুলো নিয়ে পড়বা। সো 1123টা আসন, হিউজ একটা আসন আছে কিন্তু সিইউতে। আচ্ছা, সিইউ এর মানবন্টন যদি আমরা এই ইউনিটের ক্ষেত্রে দেখি, বাংলায় 10 মার্ক, ইংলিশে 15 মার্ক, এবং এই যে যেটা বলতেছিলাম যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থেকে যে কোনো তিনটার তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি যদি ম্যাথের প্রিপারেশন খারাপ থাকে, এটা কিন্তু স্কিপ করতে পারো। বায়োলজির খারাপ থাকলে এটাও স্কিপ করতে পারো, ঠিক আছে। আর নর্মালি ফিজিক্স কেমিস্ট্রির প্রিপারেশন সবাই নিয়ে থাকে, সো এই দুইটা স্কিপ করে না সাধারণত কেউ। তো টোটাল হচ্ছে তোমার 100 মার্কের এক্সাম। এর মধ্যে বাংলা এবং ইংলিশে ন্যূনতম 5 মার্ক আছে, একটা 3, একটা হচ্ছে 4, ঠিক আছে। তো এখন তোমাদের সায়েন্সে যারা পড়ো তারা অনেকে বাংলা বা ইংলিশের প্রিপারেশনটা তেমন নেও না। তো শেষ মুহূর্তে এসে আমি বলবো যে ভাইয়া তুমি জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করো। আর এখন তুমি নতুন করে বাংলা বা ইংলিশ বই খুলে নিয়ে কিছুই পড়ার নাই, ঠিক আছে। আচ্ছা, এবার আসি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। কৃষিগুচ্ছের ক্ষেত্রে কিন্তু হিউজ একটা আসন, দেখো 3863টা আসন, ঠিক আছে। 9টা ইউনিভার্সিটি একসাথে এক্সাম দিবে, 3863টা আসন। এবং কৃষিগুচ্ছের মানবন্টনটা দেখো, যারা বায়োলজি ভালো পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু একটু মানে সুবিধা পাবে এবং তোমরা এগিয়ে থাকবা। বায়োলজিতে 30 মার্ক, কেমিস্ট্রিতে 20 মার্ক, ফিজিক্সে 20 মার্ক, ম্যাথে 20 এবং ইংলিশে 10, টোটাল 100 মার্কের পরীক্ষা। এবং তোমাদের কৃষিগুচ্ছের পরীক্ষাটা হবে 12ই এপ্রিল। এবার হয়তো একটু কম্পিটিশনটা বেশি হবে, কারণ অন্যান্য বার যেটা হয় যে কৃষিগুচ্ছের পরীক্ষা একদম শেষের দিকে হয়, একদম সবার শেষে কৃষিগুচ্ছ পরীক্ষা। এইবার যেহেতু আগে হচ্ছে সেহেতু কম্পিটিশনটা বেশি হবে। এবং এইবারের তোমার পুরা ভর্তিটা, অ্যাডমিশন প্রসেসটা কন্ডাক্ট করবে বিএইউ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। সো তোমরা আশা রাখতে পারো যে গতবার তোমাদের কৃষিগুচ্ছের কোশ্চেনটা যেমন বেশি ইজি হয়ে গেছিল, তার আগের বার বেশি কঠিন হয়েছিল, এবার ওরকমটা হবে না। আমরা আশা করতে পারি যে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে। এবার আসি আমরা রাজশাহীর ইউনিটের ব্যাপারে। যেহেতু আমরা সায়েন্সের ইউনিট নিয়ে কথা বলতেছি, তো আমরা সি ইউনিট, যেহেতু সায়েন্সের ইউনিট, এটার পরীক্ষা হবে 26শে এপ্রিল, ঠিক আছে। এটাও কিন্তু কৃষিগুচ্ছের মোটামুটি তোমার 12-14 দিন পর এক্সামটা হবে। দেখো, এখানেও কিন্তু মানে টপ টপ সাবজেক্ট আছে, যেমন ধরো এই যে বায়োকেমিস্ট্রি, ফার্মেসি, তারপরে মাইক্রোবায়োলজি, তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে এই যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সিএসসি, তারপরে আইসি, ম্যাটেরিয়াল সায়েন্স, এগুলো কিন্তু বেশ ডিমান্ডেবল সাবজেক্ট। তারপরে এদিকে তোমার এগ্রিকালচারের মধ্যে ভেটেনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস আছে। তারপরে আহ, এই যে অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন, এগুলো কিন্তু টপ টপ সাবজেক্ট। এবং রাবিতেও কিন্তু টোটাল 1516টা আসন আসছে, ঠিক আছে। আর জিএসটির কথা আমি এখনই বলছি না, কারণ জিএসটি তে তোমাদের অনেক ইউনিভার্সিটি বেরিয়ে গেছে এবং ওটা ডেটও দেয় নাই। সো আমরা ওটা নিয়ে এখন কথা বলতেছি না। সো জিএসটি যদি বাদও দেয় তাহলে আমরা দেখবো যে রাজশাহী ইউনিভার্সিটির 1516টা, কৃষিতে 3863টা আসন, এবং 1123টা আসন হচ্ছে তোমার সিইউতে, ঠিক আছে। তো আমরা যদি একটু সাম আপ করি, তাইলে হচ্ছে টোটাল কয়টা আসন দাঁড়ায়, জিএসটি বাদ দিয়ে তোমার 6502টা আসন। 6500 আসনের মধ্যে কি ভাই তোমার একটা সিট হবে না? অবশ্যই, তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো, একটু টেকনিক্যালি পড়াশোনা করো, অবশ্যই তোমার কিন্তু একটা সিট পাওয়া পসিবল। সো আমি বলবো যে এখনই তোমার হতাশ হওয়ার কোনো কিছু হয় নাই ভাই, এখনো প্রচুর সুযোগ আছে। আমি নিজের কথা যদি বলি, আমি কোথাও চান্স না পেয়ে এগ্রিতে 378তম হয়েছি, এবং আমার নিজের অনেক স্টুডেন্ট মানে সেকেন্ড টাইম পর্যন্ত কোথাও চান্স না পেয়ে এগ্রিতে টপ করছে। সো ভাইয়া, তোমার পক্ষে যে এটা পসিবল, এটার জন্য তোমার মনে হয় এর থেকে আর বেশি এক্সাম্পল দরকার নেই। এবং আমরা পরবর্তীতে আমাদের স্টুডেন্ট যারা মানে কোথাও চান্স পায়নি সেকেন্ড টাইম, আর স্টিল কোথাও চান্স না পায় এগ্রিতে টপ করছে, তারা কিভাবে টপ করছে, তাদের কি কি গাইডলাইন ফলো করছে, কি স্ট্র্যাটেজি মেনটেন করে তারা আহ, এত ভালো করলো বা এত ভালো আপগ্রেডেশন হইলো, এগুলো নিয়ে আমরা নেক্সট আরো ভিডিও আনবো। আপাতত তুমি
সিইও এর প্রিপারেশন নাও এবং পরবর্তী যে ইউনিভার্সিটি গুলো আছে ওগুলার প্রিপারেশন নাও এবং এই বিলিফটা রাখো যে তোমার দ্বারা পসিবল। তুমি যদি এই বিলিফটা না আনতে পারো যে এখনো তোমার দ্বারা ভালো কিছু পসিবল, তাহলে কিন্তু তুমি আসলে ওটা অ্যাচিভ করতে পারবে না, ঠিক আছে? সো সবার জন্য শুভকামনা রইলো এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।